বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। আল্লামা শরীফ দাফন সম্পন্ন, তার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ শুরু, সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কঠোর বিধিনিষেধ ও লকডাউন দিতে পারে যুক্তরাজ্য। আরো 5 দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে বলছে হোয়াইট হাউস। ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে আগ্রহী দেশগুলোর নাম অপ্রকাশিত। ব্রিটেনে করোনা পরীক্ষার নতুন যন্ত্র উদ্ভাবন, 90 মিনিটে মিলবে ফলাফল। তাইওয়ানে মার্কিন কর্মকর্তার সফরের মধ্যে চীনের মহড়া, নিজেদের সার্বভৌমত্ব সুরক্ষার স্বার্থে এ মহড়া, জানিয়েছে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়। সৌদি আরবে তেল রপ্তানি কমেছে 62%, দ্বিতীয় প্রান্তিকে রপ্তানি হয়েছে প্রায় 74.8 বিলিয়ন রিয়াল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বেকারত্ব দিবস পালন, তরুণদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া। এবং 9 বছরের আইনি লড়াইয়ের অবশেষে জয়ের মুখ দেখলেন লিওনেল মেসি। নিজের নামকে এখন থেকে ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করতে পারবেন লিও। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় নামাজের জানাজার পর দাফন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 104 বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত চিকিৎসার জন্য একই দিন বিকালে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। ছাত্রদের বিক্ষোভের মুখে বৃহস্পতিবার হাটহাজারী দারুল উলুম মাদ্রাসার মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেন আল্লামা শাহ আহমদ শফী। তাকে মজলিসে শুরা সদরে মুহতামিম পদ দেওয়া হয়। বুধবার দুপুর থেকে শুরু হওয়া ছাত্রদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাত 8:30টার দিকে দ্বিতীয়বারের মতো বৈঠকে মাদ্রাসার মজলিসে শুরা কমিটির এই সিদ্ধান্ত হয়। এছাড়া তার পুত্র আনাস মাদানিকেও মাদ্রাসা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় ওই বৈঠকে। আহমদ শফী আলোচনায় আসেন 2011 সালে। ওই বছর নারী উন্নয়ন নীতিমালা করার পর এর বিরোধী করে চট্টগ্রাম কর্মসূচি ডাকেন তিনি। যদিও ওই আন্দোলনের দৃশ্যত বিক্ষোভ প্রতিবাদে বেশি কার্যকর ছিলেন ঢাকার আলেমরা। পরে 2013 সালে ব্লগার রাজীব হায়দারের ব্লগিংকে কেন্দ্র করে সারা দেশেই বিক্ষোভে নামে কওমি মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীরা। তবে ঢাকায় জ্যেষ্ঠ পর্যায়ের আলেমদের অনুপস্থিতিতে পুরো দেশের আলেম সমাজের নেতৃত্বে চলে আসেন আহমদ শফী। ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কঠোর বিধিনিষেধ ফেরার পাশাপাশি দ্বিতীয় দফায় লকডাউনের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। ইসরায়েলে দ্বিতীয়বারের মতো লকডাউন জারি করা হয়েছে। থাইল্যান্ডে 100 দিন পর করোনায় প্রথম মৃত্যুর রেকর্ড এনেছে। এ নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। নভেল করোনা ভাইরাসের পুনরুত্থান ঠেকাতে কিছুদিনের বিরতি দিয়ে দ্বিতীয়বারের মতো দেশ জুড়ে লকডাউন জারি করেছে ইসরায়েল। করোনা ভাইরাসের বিস্তার রোধে ইহুদি নববর্ষের আগে দেশটিতে এই লকডাউন জারি করা হয়েছে। দেশটির নতুন নিয়মে ইসরায়েলিরা নিজ বাড়ি থেকে 500 মিটার এলাকার বাইরে যেতে পারবেন না। তবে জরুরি কেনাকাটা, শরীরচর্চা এবং কর্মক্ষেত্রে যাওয়ার জন্য নিজ এলাকা ত্যাগ করতে পারবেন। সীমিত পরিসরে কর্মস্থল সচল রাখা যাবে। জনসমাগম ও পারিবারিক অনুষ্ঠানও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নতুন নিয়মে 10 জনের বেশি মানুষ কোনো অনুষ্ঠানেই উপস্থিত থাকতে পারবেন না। এদিকে থাইল্যান্ডে 100 দিনের বেশি সময় পর করোনা ভাইরাসে প্রথম মৃত্যু হয়েছে দেশটির এক নাগরিকের। চলতি মাসে সংক্রমিত ওই ব্যক্তি বিদেশ থেকে ফেরেন বলে দেশটির একজন স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন। অন্যদিকে হাসপাতালে কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা প্রতি 8 দিনে দ্বিগুণ হচ্ছে জানিয়ে ইউরোপের দেশ যুক্তরাজ্যে ফের লকডাউন সংক্রান্ত নিষেধাজ্ঞা জারির ব্যাপারে সতর্ক করছে ব্রিটিশ সরকার। দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, তারা দেশ জুড়ে ফের লকডাউনের বিপক্ষে, কিন্তু প্রয়োজন হলেই তা করতে প্রস্তুত ইংল্যান্ড। ইউরোপের আরেক দেশ ফ্রান্সে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে। গত সপ্তাহের শেষের দিকে একদিনে রেকর্ড 10,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। ভাইরাসটির ক্লাস্টারের সংখ্যাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দেশজুড়ে আইসিইউতে করোনা রোগীর সংখ্যা বাড়ছে সবচেয়ে উদ্বেগজনক হারে। বিশ্বে সংক্রমণের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন 68,74,000-এর বেশি মানুষ, মারা গেছেন 2,02,000-এর বেশি।
গত কয়েক সপ্তাহ ধরে ভারতে লাগামহীন সংক্রমণ শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। গত কয়েকদিন ধরে দেশটিতে প্রতি 24 ঘন্টায় প্রায় 1 লাখ করে মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ভারতের পর ব্রাজিলে 44 লাখ, পেরুতে 7.5 লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর আরো 5টি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি করার কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মার্ক মিডোজ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক নির্বাচনী প্রচারণায় যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের একথা জানান তিনি। তবে ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে আগ্রহী দেশগুলোর নাম প্রকাশ করেননি তিনি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একসময় দখলদার শক্তি হিসেবে বিবেচিত হওয়া ইসরায়েলের সঙ্গে গত সপ্তাহে আনুষ্ঠানিক চুক্তিতে উপনীত হয় 2 আরব দেশ। 15 সেপ্টেম্বর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার এই চুক্তিতে উপনীত হয় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে এ চুক্তি সম্পাদিত হয়। এ চুক্তিকে নতুন মধ্যপ্রাচ্যের প্রভাত হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্প। তবে ফিলিস্তিনিরা মনে করে এই চুক্তি তাদের পেছন থেকে ছুরিকাঘাত। এয়ারফোর্স ওয়ানের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উইসকনসিনের নির্বাচনী প্রচারণায় যোগ দিতে যাওয়ার আগে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোজ জানান, আরো 5 দেশ ইসরায়েলের সঙ্গে একই ধরনের চুক্তি করতে আগ্রহী। এর মধ্যে 3টি দেশই ওই অঞ্চলের বলে জানান তিনি। তবে এর চেয়ে বেশি কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের চুক্তি স্বাক্ষরের পর আরো দেশ তা অনুসরণ করতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর একটি সম্ভাব্য দেশ হতে পারে ওমান। হোয়াইট হাউসে চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির রাষ্ট্রদূত। এদিকে মঙ্গলবার ট্রাম্প বলেন সৌদি আরবও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে বলে আশা করছেন তিনি। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। কোনো বিশেষ ল্যাব ছাড়াই দ্রুত পরীক্ষা করে মাত্র 90 মিনিটে করোনা ভাইরাস সংক্রমণ নির্মূলভাবে শনাক্ত করার একটি যন্ত্র এনেছে লন্ডনের একদল বিজ্ঞানী। বিবিসির বিজ্ঞান ও স্বাস্থ্য বিষয়ক প্রতিনিধি জেমস গ্যালাহার এই যন্ত্র কিভাবে কাজ করে তা দেখেছেন। তিনি বলেছেন, লন্ডনের ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞানীরা দেখিয়েছেন ছোট একটি কম্পিউটার চিপ কিভাবে ল্যাবরেটরির কাজ করবে এবং করোনা ভাইরাসের বর্তমান পরীক্ষায় সংক্রমণ শনাক্ত করবে। যে ফল পাওয়া যাচ্ছে এই পদ্ধতিও ঠিক একই ফল দেবে। তবে পার্থক্য হলো এই যন্ত্র ফল দিতে সময় নেবে মাত্র 90 মিনিট। ইংল্যান্ডের 8টি হাসপাতাল এই যন্ত্র ব্যবহার করে করোনা ভাইরাস বহনকারী রোগীদের সফলভাবে এবং দ্রুত শনাক্ত করতে সক্ষম হয়েছে। ডিএনএলজ নামে একটি সংস্থা এই যন্ত্রটি তৈরি করেছে। তারা বলছে, কেউ যদি গলা বা নাকের ভেতর থেকে সোয়াব বা নমুনা নিতে পারে তাহলে সে এই যন্ত্রটি ব্যবহার করতে পারবে। একটি নীল রঙের কার্ট্রিজ বা আধারের মধ্যে সোয়াবটা রাখতে হবে, যার ভেতরে পরীক্ষার জন্য প্রয়োজনীয় রাসায়নিক আছে। আধারটি এরপর জুতার বক্সের আকারের ছোট একটি যন্ত্রের ভেতর ঢুকিয়ে দিতে হবে। যে যন্ত্র এই নমুনা বিশ্লেষণ করবে ওই আধারটি একবার ব্যবহারের পর ফেলে দিতে হবে। গ্যালাহার লিখেছেন, এই গবেষণার তথ্য প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী ল্যান্সেট মাইক্রোবে। সেখানে বলা হয়েছে 386 জনের কাছ থেকে সংগ্রহ করা নমুনা ডিএনএলজ কোম্পানির যন্ত্র দিয়ে এবং পাশাপাশি প্রচলিত ল্যাবরেটরিতে পরীক্ষা করে দুটি পরীক্ষার ফলাফল তুলনা করা হয়েছে। ল্যাবরেটরির পরীক্ষায় যেখানে বলা হচ্ছে রোগীর ভাইরাস নেই, এই যন্ত্রের পরীক্ষাতেও সেই ফলই এসেছে। ল্যাব পরীক্ষা যেখানে বলছে রোগীর ভাইরাস আছে, দ্রুত সময়ে এই পরীক্ষা 94% ক্ষেত্রে একই রেজাল্ট দিয়েছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে ও খুবই ভালো যত্ন নেয়। হেলথ হোম কেয়ার এজেন্সি BCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে।
প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। ফিরে এলাম বিরতির পর। যুক্তরাষ্ট্র প্রশাসনের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা তাইওয়ান সফরের মধ্যে স্বায়ত্তশাসিত এ দ্বীপটির কাছে সামরিক মহড়া শুরু করেছে চীন। নিজেদের সার্বভৌমত্ব সুরক্ষার স্বার্থে এ মহড়া শুরু হওয়ার কথা জানিয়েছে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়। চীন তাইওয়ান বিরোধের সূত্রপাত 1927 সালে। ওই সময়ে চীন জুড়ে ছড়িয়ে পড়ে গৃহযুদ্ধ। 1949 সালে মাও জেদং এর নেতৃত্বাধীন কমিউনিস্ট বিপ্লবীরা জাতীয়তাবাদী সরকারকে উৎখাতের মধ্য দিয়ে এই গৃহযুদ্ধের অবসান ঘটায়। জাতীয়তাবাদী নেতারা পালিয়ে তাইওয়ান যান। এখনো তারাই তাইওয়ান নিয়ন্ত্রণ করে। প্রাথমিকভাবে ওই সময় যুদ্ধ বন্ধ হয়ে পড়লেও উভয় দেশে নিজেদের চীনের দাবিদার হিসেবে উত্থাপন শুরু করে। তাইওয়ান ভিত্তিক সরকার দাবি করে চীনা কমিউনিস্ট বিপ্লবীদের দ্বারা অবৈধভাবে দখল হয়েছে। আর বেইজিং ভিত্তিক চীন সরকার তাইওয়ানকে বিচ্ছিন্নতাকামী প্রদেশ হিসেবে বিবেচনা করে। আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কোনো সম্পর্ক না থাকলেও তাইপের সুরক্ষায় সহায়তা দিতে তাদের আইনি বাধ্যবাধকতা আছে। তাছাড়া বেইজিং এর সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনা চলমান আছে। বৃহস্পতিবার 3 দিনের সফরে তাইওয়ানে গেছেন যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি কেইথ ক্রাচ। গত কয়েক দশকের মধ্যে এটি তাইওয়ান সফরে যাওয়া মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সৌদি আরবে তেল রফতানির পরিমাণ প্রায় 62% হ্রাস পেয়েছে। দেশটির সরকারি সংস্থা সৌদি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিক্স এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে 2020 সালে দ্বিতীয় প্রান্তিকে সৌদি আরবে তেল রফতানি হয়েছে প্রায় 74.8 বিলিয়ন রিয়াল। বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক এই দেশটির অপরিশোধিত তেলের রফতানিও ধারাবাহিকভাবে কমেছে। করোনা ভাইরাস মহামারীতে বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের চাহিদা কমে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এবার খেলার খবর। 9 বছরের আইনি লড়াইয়ের অবশেষে জয়ের মুখ দেখলেন লিওনেল মেসি। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ আদালত রায় দিয়েছে আর্জেন্টাইন খুদেরাজ নিজের নামকে এখন থেকে ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করতে পারবেন। 2011 সালে স্পোর্টস ওয়্যার ব্র্যান্ড হিসেবে নিজের ডাকনাম ব্যবহার করার আবেদন জানিয়েছিলেন মেসি, কিন্তু এখানে ঝামেলা বাধায় একটি স্প্যানিশ সাইক্লিং ব্র্যান্ড মেসি। ইংরেজিতে নামের বানানে ভিন্নতা থাকলেও উচ্চারণের মিল থাকায় বিভ্রান্তি তৈরি হতে পারে এমন যুক্তিতে মেসির আবেদন চ্যালেঞ্জ করেছিল ব্র্যান্ডটি। প্রাথমিকভাবে মেসি নামের ব্র্যান্ডটি এই চ্যালেঞ্জে সফল হয়েছিল, কিন্তু পরে মেসি এই ব্যাপারটা ফৌজদারি আদালত পর্যন্ত নিয়ে যান। পরে তা ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসে আপিল করার পর এবারের রায়ও এলো বার্সা অধিনায়কের পক্ষেই। ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস বলেছেন তারকা এই ফুটবলারের খ্যাতির বিষয়টি বিবেচনায় আনলেই বোঝা যায় সাধারণ মানুষ দুই ব্র্যান্ডের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন কিনা। সেই প্রেক্ষিতে 2018 সালের ইইউর ফৌজদারি আদালতে তোলা চ্যালেঞ্জটি খারিজ করে দেওয়া হয়। এই রায়ের ফলে নিজের নাম ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করতে আর বাধা রইল না আর্জেন্টাইন ফরওয়ার্ডের। যে কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে নিজের নাম এখন থেকে ব্যবহার করতে পারবেন 6 বারের বেলুন ডিওর জয়ী তারকা। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরো একবার। আল্লামা শরীফ দাফন সম্পন্ন, তার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ শুরু, সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কঠোর বিধিনিষেধ ও লকডাউন দিতে পারে যুক্তরাজ্য। আরো 5 দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে বলছে হোয়াইট হাউস। ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে আগ্রহী দেশগুলোর নাম অপ্রকাশিত। ব্রিটেনে করোনা পরীক্ষার নতুন যন্ত্র উদ্ভাবন, 90 মিনিটে মিলবে ফলাফল। তাইওয়ানে মার্কিন কর্মকর্তার সফরের মধ্যে চীনের মহড়া, নিজেদের সার্বভৌমত্ব সুরক্ষার স্বার্থে এ মহড়া, জানিয়েছে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়। সৌদি আরবে তেল রপ্তানি কমেছে 62%, দ্বিতীয় প্রান্তিকে রপ্তানি হয়েছে প্রায় 74.8 বিলিয়ন রিয়াল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বেকারত্ব দিবস পালন, তরুণদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া। এবং 9 বছরের আইনি লড়াইয়ের অবশেষে জয়ের মুখ দেখলেন লিওনেল মেসি, নিজের নামকে এখন থেকে ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করতে পারবেন লিও। এতক্ষণ
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরো একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।